প্রতিটা মুহূর্তে সরকারের ষড়যন্ত্র চলছে। বিএনপিকে কি করে ভাঙা যায়, কি করে বিএনপির ভেতরে অন্তর্কোন্দল তৈরি করা যায়। সরকার কিন্তু সফল হয়নি। হাতে গোনা একজন বা দুজন হয়তো বিএনপি থেকে চলে গেছেন, একদম সিনিয়র যারা, ওনারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছেন। বিএনপি থেকে চলে গেছেন কথাটা আমি বলবো না, ওনারা রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তার বাইরে কিন্তু বিএনপি প্রতিদিন শক্তিশালী থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে। কিভাবে? বিএনপি কোন বিষয় নিয়ে রাজনীতি করবে আর কোনটা নিয়ে করবে না, এটা বিএনপির একার সিদ্ধান্ত। বিএনপির এখনো দাদার দরকার হয় নাই সবক নেওয়ার জন্য। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা, তারা মাঝে মধ্যে একটা অভিযোগ তোলে আর কি, যে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে, তাদের জনসমর্থন হারিয়ে ফেলছে, বারবার ডাক দিয়েও তারা আন্দোলন সফল করছে না। এর পরবর্তীতে যদি বিএনপি কোনো ডাক দেয়, জনগণ তাদের উপর আস্থা রাখতে পারবে না। একদম ভুল। এখানেই প্রোপাগান্ডার একটা মজা, যে বিষয়টা 100% অসত্য, সেই বিষয়টাকে বলতে 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 স্টাবলিশ করার একটা চেষ্টা। কত এক যুগ, 12 বছর ধরে তো এই কথাটা বলে এসছে, এবং বিএনপিও তার শক্তির সর্বোচ্চটা দেখিয়েছে। বিএনপি কিন্তু ভাঙেনি। দেখুন, 35 লক্ষ আসামি করেছে, 1.5 লক্ষ মামলা দিয়েছে। মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি, হাত ভাঙা ব্যক্তি, পা ভাঙা ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি, 4 পরিবারের দূরতম সদস্যের গায়েও জাতীয়তাবাদের গন্ধ দেখেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। প্রতিটা মুহূর্তে সরকারের ষড়যন্ত্র চলছে। বিএনপিকে কি করে ভাঙা যায়, কি করে বিএনপির ভেতরে অন্তর্কোন্দল তৈরি করা যায়। সরকার কিন্তু সফল হয়নি। হাতে গোনা একজন বা দুজন হয়তো বিএনপি থেকে চলে গেছেন, একদম সিনিয়র যারা, ওনারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছেন। বিএনপি থেকে চলে গেছেন কথাটা আমি বলবো না, ওনারা রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তার বাইরে কিন্তু বিএনপি প্রতিদিন শক্তিশালী থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে। কিভাবে হচ্ছে? মানুষের সমর্থনে, মানুষের ভালোবাসায়। এবং সাধারণ মানুষ যারা হয়তো রাজনীতির কোনো বিশেষ দলের সমর্থক না, তারা কিন্তু সরকারের নানা রকম দমন পীড়ন, নির্যাতনে, নানান রকম নৈরাজ্যে, সরকারের একেবারে আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতির কারণে, সরকারের যে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের যে লক্ষণগুলো থাকে, সেই লক্ষণগুলোর দ্বারা বিভিন্নভাবে এফেক্টেড হওয়ার কারণে তারা কিন্তু দিনের শেষে বিএনপির পক্ষে, এবং দিনের শেষে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। বিএনপি এজন্যই বলছে প্রতিদিন কিন্তু শক্তিশালী থেকে আরো বেশি শক্তিশালী, যেটা সরকার খুব ভালো জানে বলেই এখন একটা ইউনিয়ন লেভেলের নির্বাচনও তারা সুষ্ঠু হতে দেওয়ার সাহস রাখে না, একটা পৌর নির্বাচন সুষ্ঠু করবার সাহস রাখে না। জাতীয় নির্বাচন তো অনেক পরের কথা। আমি যদি একটা বলি তাহলে বলবেন যে এটা তো বিএনপির একজন কর্মীর কথা, বিএনপির কর্মী তো বিএনপির ভাষায় কথা বলবে। আমি বরং একটু দেখি যে ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কি বলছে। বার্টেলসম্যান স্টিফটুং, জার্মানির বিখ্যাত গবেষণা সংস্থা, তারা কিন্তু বাংলাদেশকে বলছে স্বৈরতান্ত্রিক দেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে বাংলাদেশে আংশিক গণতন্ত্র আছে। ফ্রিডম হাউস বলছে বাংলাদেশ গণতন্ত্রহীন দেশ। তো এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যদি আপনি দেখেন, আপনি যদি নির্বাচনের পরপর সুজন এবং টিআইবির রিপোর্ট দেখেন, আপনি দেখবেন সুজনের, টিআইবির 50টা আসনে দৈব চয়ন ভিত্তিতে তারা একটা সার্ভে চালিয়েছে। দেখা গেছে 47টা আসনে চূড়ান্ত রকম অনিয়ম এবং অব্যবস্থাপনা ছিল নির্বাচনে। সুজনের রিপোর্টে দেখাচ্ছে অসংখ্য কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, অসংখ্য কেন্দ্রে নৌকা প্রার্থী শতভাগ ভোট পেয়েছে, এটা সম্ভব না। আবার কিছু কেন্দ্রে দেখা গেছে বিএনপি প্রার্থী 0 ভোট পেয়েছে, এটাও সম্ভব না। কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, অর্থাৎ সেখানে কেউ মারা যায়নি, কেউ ভোটের ব্যাপারে না বলেনি, সবাই ভোট দিতে গেছে, শতভাগ। নট পসিবল। এই যে অনিয়মগুলো, সেগুলো নিয়ে কিন্তু কিছুদিন আগেই 42 জন বিশিষ্ট নাগরিক একটা বিবৃতি দিয়েছেন, যেখানে তারা নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এই ভোট অব্যবস্থাপনা এবং ভোট ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার জন্য। অব্যবস্থাপনা কথাটা ভদ্রতা করে বললাম, মূলত ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবং তার লক্ষণ আপনারা দেখবেন যে মানুষ এখন ভোট দিতে যায় না। বাংলাদেশে কিন্তু একসময় ভোট ছিল উৎসব, 2 ঈদ, পূজা, বড়দিন আর ভোট, এই ছিল বাংলাদেশের মানুষের উৎসব। এই উৎসব থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন ভোটের ফলস লাইন তৈরি করতে হয়। আপনাদের মতন রিপোর্টাররা যান, আপনারা গিয়ে যখন কথা বলতে শুরু করেন, ওনারা বলেন আমরা ভোট দিতে আইছি খুশিতে ঠেলায় ঘুরতে। এই যে ভাইরাল হয়েছিল, হ্যাঁ, এটার তো একটা সিগনিফিকেন্স আছে, এটা তো একটা ট্রোল হয়েছে, মজা হয়েছে, হাসাহাসি হয়েছে, নাটক হয়েছে, এর বাইরে একটা বিশাল বড় মেসেজ ক্যারি করে। সেটা হচ্ছে আমরা ভোট ব্যবস্থাকে লাথি মেরেছি, ভোট ব্যবস্থার প্রতি তোমরা আমাকে ভোট দিতে দিবা না, আমি তোমাদের ভোটের মুখে লাথি দিলাম। জনগণ
ভোট ব্যবস্থা থেকে টোটালি মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি যদি 2018 নির্বাচনটাই তো আমাদের লাস্ট জাতীয় নির্বাচন গেল, আপনি যদি বিদেশি পর্যবেক্ষকদের মত দেখেন যারা এসছিল, অল্প ভেরি ফিউ, তারা কি বলে গেছে? কোনো নির্বাচন হয়নি। বিদেশি গণমাধ্যম CNN, BBC, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, দি ইকোনমিস্ট, প্রত্যেকটা দেখেন নির্বাচনের পরের দিন কি হেডলাইন করেছে। ইকোনমিস্ট হেডলাইন করেছে বাই হুক ক্রুক অ্যান্ড ব্যালট, মানে যে কোনোভাবে আওয়ামী লীগ 4th টাইম তাদের ক্ষমতা দখল করে নিল। তো এই ধরনের হেডলাইন তো খুব ভালো বহন করে না। এখন বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, বাংলাদেশের সাংবাদিকদের উপরে যে বিভৎস নির্যাতন হয় সেটা তোমরা দেখেছি। দুদিন আগেই কাজল সাহেব সাংবাদিক ছাড়া পেয়েছেন। কিছুদিন আগে এক সাংবাদিক আপনার যিনি এরিয়া মানে না যেটাকে বলবো যে আপনার এরিয়া করেসপন্ডেন্ট, যে উনি বলেছেন যে আমি তেনাফাডা সাংবাদিক, আমি আর কোনো কথা বলবো না, আমাকে আর মারবেন না। মানে সাধারণ মানুষ দেখে এখন সাংবাদিকরা আতঙ্কিত হয়। এই অবস্থা যদি না থাকতো বাংলাদেশের ডেইলিগুলোতে দেখতেন কি রকম হেডলাইন আসে। এসেছিল তো 2014-তে, এসেছিল তো সিটি কর্পোরেশন নির্বাচনের পরে। তারপরে যখন ডিজিটাল সিকিউরিটি একটা খড়গোটা নেমে আসলো না, তখন বাংলাদেশের সাংবাদিকরা দুইবার চিন্তা করা শুরু করলো। বাংলাদেশের মোস্ট লিডিং নিউজ পেপার, তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারে না, তার কোনো সংবাদ সম্মেলন তারা কভার করতে পারে না, তাদের নিউজ মানে অ্যাড দেওয়া হয় না। মানে অর্থাৎ আপনাকে দিস ওয়ে অর দ্যাট ওয়ে, হয় ভয় দেখিয়ে থামাবে, না হয় আপনাকে গুম করবে, না হয় আপনাকে এমন ভয় দেখাবে যে আপনি আর 10 বার চিন্তা করবেন এই রিপোর্টটা করবো কিনা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আছে, আইন দিয়ে তো আপনাকে ধরতেই পারে। আমার নিজের বিরুদ্ধেই আছে কয়েকটা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, আমাকেই প্রতি মাসে মাসে কয়েকবার করে হাজিরা দিতে হয়। তো সব মিলিয়ে এখন যে অবস্থাটা চলছে আর কি, এই অবস্থা থেকে উত্তরণের উপায় আপনার দৃষ্টি থেকে কি মনে হয়? মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে, প্রচণ্ড ক্ষোভ, কিন্তু আপনি যখন পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আপনাকে মোকাবেলা করতে হবে তখন কিন্তু শুধু ক্ষোভ যথেষ্ট নয়। এবং আমি মনে করি যে অসন্তোষ সর্বত্র। এখন আমার বাংলাদেশে এই গত কয়েক বছরে দুটো খুব বেসিক জায়গায় পরিবর্তন এসেছে। একটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, যেটাকে আমরা বলি আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন আলাদা থাকবে, একাকার হয়ে গেছে। এবং এখন এমন সব ব্যক্তিকে সেই জায়গাগুলোতে দেয়া হয়েছে যারা আসলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য চিন্তা করে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, কারণ যদি এই সরকার টলে যায় আমি হয়তো এই জায়গাটাতে আর থাকতে পারবো না। অর্থাৎ পুরো সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে। সেকেন্ডলি হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন বলেন, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বলেন, প্রত্যেকটাকে কিন্তু এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে জন্য এখন নির্বাচন কমিশন নিয়ে 42 জন যেই বক্তব্য দিয়েছেন সেখানে আমার খুব মানে একটা কথা না বললেই না, যে ওনারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আমি একটা কলাম লিখেছি আজকে, সারাক্ষণে গেছে, তো সেই কলামে আমি বলেছি যে এই চরম অনিয়মের যারা সবচেয়ে বড় সুবিধাভোগী, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাদের কাছে আসলে আমি কি বিচার চাইতে পারি? আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বাংলাদেশে তো গত 3 বছর ধরে আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবার মতন আইনি ক্ষেত্র আছে না নাই, সেটাই একটা বড় প্রশ্ন। বিচার বিভাগ সঠিকভাবে তাদের দায়িত্ব কি পালন করছে বা করতে পারছে? দেখুন, এটা আমি বরং আমাদের এক্স চিফ জাস্টিসের বরাত দিয়ে বলি। আমি তো একটা দলের কর্মী। আমাদের সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে সরকার নির্বাহী বিভাগকে পুরোপুরি কবজা করবার, নিম্ন আদালতকে পুরোপুরি কবজা করবার পরে এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে। বলছে যে বাংলাদেশের সমস্ত সংস্থা একেবারে ধ্বংস করবার পরে বিচার বিভাগ, উচ্চ আদালত নাক ডুবু পানির মধ্যে একটু উঁচু করে বাঁচবার চেষ্টা করছিল, সরকার সেটাও শেষ করবার চেষ্টা করছে। এবং ষোড়শ সংশোধনী রায়ের পরে তো আমরা দেখলাম যে প্রধান বিচারপতিকেও দেশ ত্যাগ করতে হলো বাধ্য হয়ে, এবং তার বিরুদ্ধে এখন মামলার চলছে, সমন জারি হচ্ছে। তো এটা বোঝাই যায় যে কি অবস্থা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে বিচারপতি খালাস দিয়েছেন তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে। তো এরপরে আর বিচার বিভাগ নিয়ে তো বলার কিছু থাকে না। একটা কথা আমি খুব শক্তভাবে বলি, বিএনপি কোন বিষয়ে কথা বলবে আর কোন বিষয়ে কথা বলবে না, বিএনপি কোন বিষয়ে তার রাজনৈতিক স্ট্যান্ড নিবে আর কোন বিষয়ে বলবে যে এটা স্ট্যান্ড নেওয়ারই যোগ্য না, বিএনপি কোন বিষয় নিয়ে রাজনীতি করবে আর কোনটা নিয়ে করবে না, এটা বিএনপির একার সিদ্ধান্ত। বিএনপির এখনো দাদার দরকার হয় নাই সবক নেওয়ার জন্য। 2020 সালেও কিন্তু আমরা প্রত্যেকেই যার যার একটা প্ল্যান নিয়ে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু দেখা গেছে 2020 কিন্তু পুরো বিশ্বকে ওলটপালট করে দিয়েছে। এবং সেই বিভৎস মহামারী থেকে কিন্তু আজও আমরা মুক্ত হইনি, এখনও টিকা আসেনি,
ভ্যাকসিন আসেনি, আমরা সবাই একটু অস্থির সময় পার করছি। আমি জানি না আগামী বছর কি আছে, আল্লাহ ভালো জানেন। দোয়া করছি আগামী বছর যেন সবার ভালো কাটে। এই অসুখ মহামারী যেটা সমস্ত বিশ্বকে একেবারে কাঁপিয়ে দিয়েছে, সেটার প্রকোপ কমে আসে, একটা সমাধানের দিকে যেন বিশ্ব যেতে পারে। আল্লাহর কাছে আমি এই দোয়া করি। আর দলের ব্যাপারে যেটা বলছেন, নিশ্চয়ই প্রতিটা রাজনৈতিক দলেরই একটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা আমাদেরও আছে, এবং সেটা নতুন বছর আসলে কতটুকু কি করা যাবে সেটা সব অনেক কিছুর উপরে নির্ভর করে আসলে। আচ্ছা আচ্ছা, তো মানে